সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, করোনাকালীন এই সময়ে আশা করি যে যেখানে আছেন নিজস্ব সচেতনতাকে কাজে লাগিয়ে সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিষয়ে একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসককে আছেন আমাদের সাথে, পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন এসপি হসপিটালে। দর্শক, নিয়ে যাচ্ছে অতিথির কাছে। আপনাদের যদি হাঁটু এবং কোমর ব্যথা রিলেটেড বা এই ধরনের কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো কিছু আমাদের সাথে জানার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, শুরুতেই একটু আসতে চাই, যেহেতু আজকে আমরা হাঁটু এবং কোমর ব্যথা, ওভারঅল ব্যথাগুলো নিয়ে মানুষকে একটু সচেতন করতে চাই। কোমর ব্যথা থেকে আসতে চাই, কারণ কোমর ব্যথার মানুষ একটু বেশি কষ্ট পায়। কোমর ব্যথার আসলে কারণগুলো কি থাকে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে কোমর ব্যথা যেটা আমরা জানি সচরাচর দুইটা কারণ, একটা মেকানিক্যাল ব্যাক পেন, প্যাথোলজিক্যাল ব্যাক পেন। দুইটা কারণ, একটা হচ্ছে রোগ থেকে হয়, একটা ইনজুরি থেকে হয়। মেকানিক্যাল ব্যাক পেনটা কিন্তু ইনজুরি থেকে হচ্ছে, যেটা আমাদের মুভমেন্টের কারণে, আমাদের পোস্চারের কারণে বা আমাদের ওয়ার্ক যে হ্যাজার্ড, এটার কারণে আমাদের কিন্তু কোমর ব্যথাটা হয়। দিস ইজ মেকানিক্যাল ব্যাক পেন, যেটা ইনজুরি। আমাদের মেরুদণ্ডে যে ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে, এটা যখন ডিস্ক প্রলাপস হয়ে স্পাইনাল ক্যানেলের ভিতর গিয়ে নার্ভকে আঘাত করে, তখন ব্যথাটা হয়। এটা অনেকে বলে মাংস বেড়ে গেছে, হাড় বেড়ে গেছে, চর্বি বেড়ে গেছে, বিভিন্ন কথা। আসলে এটা ডিস্ক প্রলাপস হয়ে যাওয়া, সোজা কথা হলো ডিস্ক প্রলাপস হয়ে যখন নার্ভের চাপ দেয়, ব্যথা তখন কোমর হয়। কখনো কখনো কোমর থেকে পায়ে চলে যেতে পারে, পায়ের গোড়া পর্যন্ত চলে যেতে পারে, গোড়ালিতে। অনেকে বলে আমার গোড়ালিতে ব্যথা, সকালে ঘুম থেকে উঠলে হাঁটতে গেলে প্রচণ্ড গোড়ালিতে ব্যথা, একটু হাঁটলে আবার কমে যাচ্ছে। এটা আবার কি জিনিস, যে ব্যথা ছিল আবার চলে গেল, আবার বেশিক্ষণ হাঁটলে ব্যথা বেড়ে যায়, তার মানে হচ্ছে ডিসপ্রলাপস। আমাদের লাম্বার 4, 5, 5S1 এই ডিসপ্রলাপস থাকে, তাহলে এই কমপ্লিকেশনগুলো দেখা দেয় এবং এটা স্লিপ ডিস বলা হয়। এটা আসলে মেকানিক্যাল, সামনে ঝুঁকে কাজ করার কারণে বা আছাড় খেয়ে পড়ে গিয়ে বা অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে। পাশাপাশি আরেকটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন, যেটাকে আমরা বলছি অসুখ, যেমন বোন টিবি হতে পারে, টিউমার হতে পারে, স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার হতে পারে, টিবি, ক্যান্সার, বিভিন্ন ধরনের প্যাথোলজি দেখা দেয়, এখান থেকেও কোমর ব্যথা হতে পারে। আচ্ছা, অনেকে বলেন যে আমার কোমর ব্যথা আগে ছিল, এখন কোমর ব্যথাটা ভালো হয়ে গেছে, বাট পায়ে হাঁটুতে যে একটু ব্যথা করে, তো এই সিকোয়েন্সটার কারণ কি? আসলে এর সাথে আসলে কোনো লং রিলেশন আছে টাইম কিনা? কোমর ব্যথা বায়োলেটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ, যে লং টাইম যারা কোমর ব্যথায় সাফার করছে তাদের একসঙ্গে হাঁটুতে ব্যথা হবেই। তার কারণ হলো কোমর ব্যথা লং টাইম থাকলে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায়, মাসেল উইক হয়ে যাচ্ছে। পায়ের শক্তি যখন কমে যাচ্ছে, বডির ওজনটাকে আঘাত করে হাঁটুর মধ্যে, কারণ নি জয়েন্ট হচ্ছে আমাদের সবচেয়ে বড় ওয়েট বেয়ারিং জয়েন্ট, বিগ ওয়েট বেয়ারিং জয়েন্ট। যে আমরা হাঁটা চলা করলে কিন্তু দেখেন, আমরা যখন ডান পা উঁচু করি তখন বাম পায়ের পর পুরো বডির লোড নিচ্ছে, আবার যখন বাম পা উঁচু করি তখন ডান পায়ের পুরো বডির লোড নেয়। তার মানে একটা হাঁটু পুরো বডির লোডটা একটা সময় সে নিচ্ছে। এইভাবে আমরা যখন হাঁটি, চলি বা দৌড়াদৌড়ি করি, তখন আমাদের হাঁটু প্রচণ্ড পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। তো যদি আমার মাসেল দুর্বল থাকে, কোমর ব্যথার কারণে মাসেল যখন উইক হয়, তখন বডির ওয়েটটা হাঁটুর মধ্যে কার্টিলেজটাকে ড্যামেজ করে দেয়। অনেকে বলে আপনার হাঁটু ক্ষয় হচ্ছে, হাড় ক্ষয় হচ্ছে, আসলে কার্টিলেজ ড্যামেজ হয়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, বডির ওজনে আঘাত করে করে ভেঙে চুরে গুঁড়া করে দিচ্ছে। পরবর্তী দেখা যায় একসময় অনেকে আছে টোটালি কার্টিলেজ নাই, বোনের সাথে বোন ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ খাচ্ছে, তখন তীব্র যন্ত্রণা হয়। তো অনেকে বলে যে কোমর ব্যথা 5 বছর 10 বছর আগে ছিল, এখন কোমর ব্যথা নাই, রোগী মহা খুশি, কিন্তু হাঁটুতে ব্যথা। আসলে কোমরের ব্যথা আরও খারাপ হয়ে আছে, কোমর ইনজুরিটা আরও বড় ইনজুরি করে বসে আছে, যে কারণে তার হাঁটু ড্যামেজ হয়ে গেছে। তো এই কারণে যারা হাঁটু ব্যথায় আক্রান্ত লং টাইম, তাদের বুঝতে হবে তার কোমরের সমস্যা আছে কিনা। যদি কোমর থেকে আমরা ট্রিটমেন্ট না করি, হাঁটুর চিকিৎসা করে কোনো দিনও রোগীকে সুস্থ করা যাবে না, এটার সাথে কখনোই একটা সুস্থ ভালো হবে না। রিলেশন কোমর ব্যথার সাথে রয়েই যায়। তার মানে যে এই যে যারা মনে করছে যে কোমর ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে, আসলে আরো এটা খারাপের ভুল দিকে, ধারণা, আরো খারাপের দিকে চলে চলে যাচ্ছে। যখন যাচ্ছে। ওই যে বলে অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর, মানে যখন ইনজুরি বড় হয়ে যাচ্ছে তখন সেন্সেশন লস হচ্ছে। কোমরে আমাদের নার্ভের সেন্সেশন যখন লস হয়ে যায়, তখন কিন্তু কোমরে আর পেইন ফিল করছে না, কারণ সেখানে সেন্স নাই, যে কারণে পেইন ফিল এই করছে যে না। ডিস্ক প্রলাপসের কথা বললেন, ডিস্ক প্রলাপসের রোগী অনেক বেশি, বাট ট্রিটমেন্ট নিয়ে অনেক কনফিউশন। অনেকে মনে করেন যে বাসায় 14-15 দিন শুয়ে থাকলেই ঠিক হয়ে যায়, অনেকে আবার র্যাপিডলি খুব পেইন কিলার, ইনজেকশন, মলম, এই বিভিন্ন কিছু যে যার মতো করে আসলে ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য অনেক কিছু ট্রাই করে। বাট এটার মানে পার্মানেন্ট বা সঠিক সলিউশন কিছু আছে কিনা অ্যাকচুয়ালি বা কি হ্যাঁ, আছে, এটা স্যার এই বিষয়ে আসবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? জি, দর্শক কি আছেন, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শামসুন সালাম। নাহার, বগুড়া থেকে। জি বলুন, শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমার হলো 10 সাল থেকে কোমর ব্যথা ছিল।
এখন তেমন ব্যথা নেই, কিন্তু মাঝে মধ্যে ব্যথা হয়, ব্যথার জন্য সাপোজিটর নেই। কিন্তু বাম পা এখন মনে হচ্ছে যে একটু জোর কম, হাঁটুর নিচ থেকে আচ্ছা। বাম পায়ের একটু চিকন শুকে গেছে এবং পায়ের গোড়ালিটাও ব্যথা। জি, আপনার এর কথাই জন্য আমরা এখন বলছি। আমার করণীয় কি? ঠিক আপনার কমপ্লেনের কথা আমরা বলছি যে আপনার যে সমস্যাটা, কিন্তু কেন এটা হচ্ছে আপনি কি জানেন? কোন আইডিয়া আছে আপনার? দুঃখিত আপনি কোনো দর্শক, চিকিৎসা করেছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আচ্ছা, আপনি আমরা আমাদের যেটা সাথে থাকুন, বলছিলাম, আমরা এটা নিয়ে হ্যাঁ, আলোচনা করব। আমরা এটা এখন। নিয়ে কিন্তু কথা বলছিলাম। জি। দেখেন, তার কিন্তু কোমর ব্যথা এখন অনেক কমে গিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফলে কিন্তু বাম পায়ের শক্তি কমে গেছে, জোর নাই, পা শুকায় গিয়েছে। তার মানে কি তার অনেক নার্ভ ইনজুরি হয়ে গেছে, ফলে মাসেল শুকায় যাচ্ছে, মাসেল ওয়াস্টিং হয়ে যাচ্ছে, যেটা তার কি করছে, আস্তে আস্তে সে কিন্তু প্যারালাইসিস দিকে চলে যেতে পারে। তো যে কারণে তাকে আমরা বলছি যে দর্শক, আপনাকে যেটা করতে হবে, একটা এমআরআই করতে হবে। একটা এমআরআই করে কোমরটাকে দেখতে হবে, কোমরের ডিসপ্রোলাপস এটা কন্টিনিউ বেড়ে যাচ্ছে। এই যে সাবস্টিটিউট ইউজ করছেন, এটা আরও ক্ষতি করবে, কারণ কোমর ব্যথা রোগীরা যদি কন্টিনিউ পেইন কিলার ইউজ করে, তাহলে আচ্ছা। এটা প্যারালাইসিস বা মৃত্যু হতে পারে। আচ্ছা স্যার, এই বিষয়ে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, একটু ফোনে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আব্দুল জলিল বলছিলাম ঢাকা থেকে। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার মা 2 বছর পর্যন্ত মানে হাঁটুতে ব্যথা, আর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে পাড়া দিতে পারছে না, পায়ের গোড়ালি সহ পায়ের পাতাটাতে ব্যথা। আচ্ছা। জি। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, কিন্তু ব্যথাটা আর কমছে না আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু ব্যথাটা কেন হচ্ছে আপনি কি জানেন, বা আপনাদেরকে বলেছে কি কারণে ব্যথা হচ্ছে? না, ওভাবে নাই, আপনি হচ্ছে আর কি কোনো কারণে হচ্ছে না বা কোনো কারণে ব্যথা পেয়েছে সেরকম না আর কি। না, হচ্ছে রোগটা আর কি কি। বুঝতে পেরেছি। ঠিক আছে আসলে দর্শক, যেটা আমাদের হলো যে সাথেই থাকবেন, আমরা বিষয়টা নিয়ে পেশেন্টের এই কথা রোগ ঘুম সম্পর্কে থেকে কোনো ওঠার ধারণা পরে নাই। যা পা নিচে পাড়া দিতে পারে না আর কি। বুঝতে পেরেছি। স্যার, একটা এই রোগ বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম, বা আপনি কিন্তু এই বিষয়টাই বলছিলেন, সেম সিম্পটম দিয়ে উনি যে ফোন কোমর ব্যথা করেছেন। ছিল, হাঁটলে হ্যাঁ। পরে গোড়ালিতে ব্যথা, একটু হাঁটলে আবার কমে যায়, বেশিক্ষণ হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়, অনেকক্ষণ বসে আছে উঠে দাঁড়াইলেই ব্যথা হচ্ছে গোড়ালিতে, আবার একটু হাঁটলে কমে যাচ্ছে। এটা কিন্তু কোমর থেকে আসছে ডিসপ্রোলাপসের কারণে। আর সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের রোগীরা কিন্তু তাদের রোগ সম্পর্কে জানে না, এটা সবচেয়ে বড় ডেঞ্জারাস। আপনার রোগ আছে, আপনি জানেন না, তাহলে কখনোই ভালো হবে না, কারণ রোগটা ভালো করবে কে? রোগী নিজে। রোগী নিজে যদি কন্ট্রোল না করতে পারে, কোনোদিনই এই ব্যথা থেকে সে মুক্তি পাবে না। ডাক্তার যতই চিকিৎসা করতে থাক, ডাক্তার সব জানে, কোনো লাভ নাই, রোগীকে জানতে হবে। কিন্তু আমাদের দেশে রোগীরা জানতে চায় না, বা সময় নাই। ডাক্তার সাহেব যা দিচ্ছে, চোখ বন্ধ করে ওষুধ খাচ্ছেন, ভালো হয়ে যাবে না, ওষুধে সবসময় ভালো হয় না। যেমন এখন করোনা ভাইরাস সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে, কিভাবে প্রিভেনশন করতে হবে। চোখ বন্ধ করে ওষুধ খেলে কিন্তু করোনা ভালো হবে না। সো একদম। অবশ্যই জানতে হবে। করোনা ভাইরাস আমাদের কিন্তু আরো বুঝাই দিল যে প্রত্যেকটা রোগ সম্পর্কে প্রত্যেকটা রোগীর পুরোপুরি কমপ্লিট ধারণা থাকতে হবে। তো ওনার যেটা আছে ডিসপ্রোলাপসিস L4-5-5S1 এই লেভেলে থাকতে পারে, অবশ্যই একটা এমআরআই করে দেখতে হবে কোমরটাকে। যতক্ষণ না কোমর এমআরআই হচ্ছে, আচ্ছা। ততক্ষণ তার রোগ ধরা পড়বে না। আর রোগ যতক্ষণ না ধরা পড়বে, ততক্ষণ চিকিৎসা করে কোনো লাভ নাই। এটা আচ্ছা। ওষুধ যতই খাক, পেন কিলারে কি করবে, আস্তে আস্তে কিডনি ড্যামেজ করে দিবে, এটা যে কোনো মুহূর্তে খারাপের দিকে চলে যেতে আচ্ছা। পারে। তো দর্শক, আমি সাজেস্ট করবো ওনাকে নিয়ে একটা এমআরআই করে কোমরটাকে আগে দেখুন, দেখার পরে এটা অবশ্যই ফিজিওথেরাপিতে ভালো করা সম্ভব। যদি কোনো প্যাথোলজি না থাকে, তাহলে এটা ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। স্যার, আমরা কিন্তু এই বিষয়টা দিয়ে আলোচনায় ছিলাম যে সাপোজ কারোর ডিস্ক প্রলাপস ডায়াগনোসিস হলো, এরপর ট্রিটমেন্টটা কি হবে, বা ট্রিটমেন্ট হলে ভালো হবে কিনা? ট্রিটমেন্ট নিয়ে অনেকের অনেক কনফিউজড, মনে করে এটা পার্মানেন্ট সলিউশন হয় না, কারণ সবাই জানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাফার করছে বছর পর বছর, এবং তারা ধরেই নিয়েছে এটা নিয়েই বাঁচতে হবে, এটা যাবে না কোনোদিন। কিন্তু এটা ভুল ধারণা। কোমর ব্যথা সম্পূর্ণ ভালো করা সম্ভব। আচ্ছা। যেটা আমরা বলি 42 দিন কষ্ট করবেন, 42 বছর ভালো থাকবেন। কারণ কোমর ব্যথা এটা ফাটলের কারণে যদি হয়, যেটা মেকানিক্যাল সমস্যা, যেমন পা ভেঙে গিয়েছে কারণ, তো সারা জীবন কি ভাঙা পানে থাকতে হবে? পা ভেঙে গেছে, প্লাস্টার করবে, 1.5 মাসের মধ্যে জোড়া নিবে, 3 থেকে 6 মাসের মধ্যে হাঁটতে পারবে। হাত ভেঙে গেছে, সারা জীবন কি ভাঙা নিয়ে থাকতে হবে? না, প্লাস্টার করবে, ট্রিটমেন্ট করে জোড়া নিবে, ভালো যায়। ঠিক তাই কোমর যে ফাটল ধরেছে, এই ফাটাটাকে রিপেয়ার করতে হবে। কিন্তু সবাই কি করছে, ওষুধ খাচ্ছে আর হাঁটতেছে। হাঁটা চলা করা কাজের কারণে ফাটাটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে, ডিসপ্রোলাপস বেড়ে যাচ্ছে, একসময় প্যারালাইসিস হয়ে যাচ্ছে। সো এই যে কেন হচ্ছে, কারণ সে সঠিক ট্রিটমেন্টটা জানে না। সো কোমর ব্যথার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে রেস্ট, যেটা আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। বেড রেস্টে থেকে তাকে ফিজিওথেরাপি নিতে হবে। অনেকে ফিজিওথেরাপি নিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, 1 বছর 2 বছর 5 বছর থেরাপি নিচ্ছে। 5 বছর কখনোই থেরাপি চিকিৎসার প্রয়োজন নেই। থেরাপি ট্রিটমেন্টের আচ্ছা। নির্দিষ্ট টাইম, যেমন আমরা 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করি, সারা জীবন শেষ, আর চিকিৎসা করা লাগে তার মানে না ওই যে কোনোদিন। থেরাপি সম্পর্কে যে একটা ধারণা ছিল, থেরাপি যেটা নিলে সম্পর্কে সারা ধারণা জীবন নিতে কম হয়। তাদের, রাইট। এরা আচ্ছা মনে করে আচ্ছা। থেরাপি সারা জীবন নিতে হবে, কিন্তু এটা এটা ভুল আসলে ধারণা। ঠিক না। থেরাপি 3 থেকে 4 সপ্তাহ নিব, আর জীবনও নিব। পারফেক্টলি সঠিকভাবে অবশ্যই, নিতে হবে সঠিক 3 থেকে ট্রিটমেন্ট 4 নিলে আমি সপ্তাহ। সুস্থ হয়ে যাব, আর আমার ট্রিটমেন্টের দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখন একটু
ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য আসতে চাই। এমনিতেই করোনা ভাইরাস চলছে, পঙ্গু অনেক মানুষ বাসাতে আছেন, বাইরে যেতে পারছেন না ট্রিটমেন্টের জন্য বা হসপিটালে যাওয়ার জন্য তারা অনেক চিন্তিত। আপনি আপনার হসপিটালে করোনা ভাইরাসের জন্য এক্সট্রা কি ব্যবস্থাপনা রেখেছেন যেখানে পেশেন্টরা নিশ্চিন্তভাবে আপনার ওখানে ভর্তি হতে পারেন? অ্যাকচুয়ালি আমরা যেটা করোনা, যেটা আমাদের এটা স্পেশালাইজড হসপিটাল, এখানে ফিজিওথেরাপি রিলেটেড মোটামুটি ট্রিটমেন্ট হয়। এখানে করোনা ইউনিট আমরা করি নাই, কারণ করোনা ইউনিট করতে গেলে আমাদের যে ফ্যাসিলিটি থাকবে গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হবে, তারপর আমাদের চালু করতে হবে। তো যেটা হলো যে আমরা পেশেন্টের মধ্যে করোনার সম্ভাবনা আছে কিনা যে জন্য তার আমরা ফার্স্ট এড যে জিনিসগুলো আমরা আচ্ছা। টেম্পারেচারটা দেখছি, পাশাপাশি যেটা আমরা হ্যান্ড স্যানিটাইজার করছি। সো এখানে আসলে করোনা রোগী তেমন একটা আসার সম্ভাবনা খুবই কম, কারণ করোনা রোগীরা সাধারণত করোনা রিলেটেড হসপিটালগুলোতে চলে যাচ্ছে। সো যে কারণে আমার এখানে ব্যথার রোগী আসছে, তাদের কোনো সমস্যা নাই, তাদের সাধারণত problem করোনা হচ্ছে না। সিম্পটম আচ্ছা। নাই, আমরা এখন পর্যন্ত কাউকে পাই নাই। সেক্ষেত্রে তাদের জন্য আপনার স্পেশাল ব্যবস্থা জি রেখেছেন, জি মানে অবশ্যই সেফটির জন্য? সেফটির জন্য যদি এরকম আচ্ছা। আসে সাথে সাথে আমরা সেখানে যে নিচে আমাদের যে আমাদের লোক বসে আছে রিসেপশনে, তাদের বলা আছে টেম্পারেচার দেখবা, যদি করোনা ও, আচ্ছা, সিম্পটম আচ্ছা। পাও সাথে সাথে তাকে করোনা রিলেটেড হসপিটালে রেফার করে দিতে হবে। আচ্ছা, সিম্পটম নিয়ে কাউকে আপনি ঢুকতে দিচ্ছেন আমরা না? আমাদের এখানে ঢুকছে না, allow কারণ যেহেতু করছে আমাদের না। স্পেশালিস্ট একসাথে মিক্স করে ফেললে রোগীদের জন্য এবং ছড়ায় আপনার ওখানে যাবে। পেশেন্ট তো ভর্তিও থাকেন, যে আমাদের সেক্ষেত্রে তো সবাই ফ্রেশ রোগী, যেগুলো কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস, Just আমাদের এই কিন্তু ধরনের। সবসময় আমরা ডে 1 থেকেই করোনা যেদিন থেকে শুরু হয়েছে আচ্ছা। বাংলাদেশ, সেদিন থেকে আমরা হসপিটাল কিন্তু কন্টিনিউ খোলা রেখেছি এবং আমাদের হসপিটাল কিন্তু কন্টিনিউ চলছে এবং পেশেন্ট অ্যাডমিশন আছে আচ্ছা। সবসময়, আউটডোর চলছে, পেশেন্ট আসছে, ঠিক আছে। যেটা হলো যে আমাদের স্পেশালিস্ট, কারণ টেলিফোন করে সবাই আসছে, আচ্ছা। যে কারণে আগে থেকেই তারা জানে যেটা করোনা নাই তাদের মধ্যে, তারাই আসছে। আর করোনা থাকলে তো করোনা ইউনিট চলে যাচ্ছে, তারপরও পেশেন্ট আসার পর আমরা টেম্পারেচার দেখে নিচ্ছি, আচ্ছা। টেম্পারেচার ঠিক আছে কিনা, কারণ স্যার, আমাদের এই কিছু টেম্পারেচার দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে বলছিলাম, আব্দুল মান্নান। জি অবশ্যই বলুন, কি জানতে চান, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার সমস্যা হলো যে আমার ওই ডান হাতের ওই জয়েন্টের ব্যথা থেকে ওই ঘাড় ব্যথা হয়, ঘাড় ব্যথা থেকে ডান পাশে বুকেও ব্যথা হয়। আচ্ছা। এই 2-3 মাস যাবত একটা সিলিন্ডার লইয়া আসছিলাম, ওই জন্য আর কি এই ব্যথাটা হয়। আচ্ছা। ওই ব্যথার ঔষধ খেলে কমে যায়। এখন আমি কি করতে পারি? কতদিন এখন তো যাবত যে ব্যথা হচ্ছে? পরিস্থিতি যে ডাক্তার গিয়েও যাই তো দেখাইতে পারবো না। কতদিন যাবত ব্যথা হচ্ছে? দর্শক কতদিন থেকে আপনার ব্যথাটা হচ্ছে? হ্যালো, দর্শক কতদিন থেকে ব্যথা হচ্ছে? এই মাস 3-4 আচ্ছা, মাস ধন্যবাদ তিন চার। আপনাকে। ঠিক আছে। যেটা ঠিক আছে, আপনি সাথেই থাকুন, আমরা আপনার বিষয়টা নিয়ে এখন কথা বলবো। প্রথমত হলো যে জি। উনি ভয় পাচ্ছে কোথাও গেলে ডাক্তার দেখাতে, এটা ভয়ের কিছু নাই, কারণ সব জায়গায় খোলা আছে, অলমোস্ট অনেকেই এখন ডিউটি করছে। হ্যাঁ, আমরা যেমন যে আমাদের বিষয়টা নিয়ে hospital-এ, আলোচনা করছিলাম আমাদের এতক্ষণ। হসপিটালে আমরা কিন্তু সেই করোনা যখন পিক মানে ডেঞ্জারাস টাইম, যে কেউ বেরোচ্ছে না, লকডাউন, তখনও আমাদের হসপিটাল খোলা, তখনও রোগী আসছে, ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট করেছে, আমরা আচ্ছা। কোনো অসুবিধা হয় নাই। এখনো ইনশাল্লাহ আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। তো যেটা হলো ভয় পাওয়ার কিছু নাই, এখানে আসলে সহজে দেখানো যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনার যেটা হচ্ছে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, যে কারণে তার ব্যথাটা ঘাড়ে হচ্ছে, কখনো হাতে চলে যাচ্ছে, কখনো চেস্ট পেন হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এটা কিন্তু সার্ভাইকাল ডিস্ক প্রলাপস থেকে হতে পারে। যদি হার্টের কোনো সমস্যা না থাকে, হার্টটাকে একটু চেক করে দেখা হচ্ছে, টিসিসি করে, পাশাপাশি তাকে সার্ভাইকাল একটা এমআরআই করতে হবে। এমআরআই করলে তার রোগটা ধরা পড়বে। তো আমরা চিকিৎসার আগে প্রথম শর্ত হচ্ছে রোগটা আইডেন্টিফাই করা। পেশেন্টকে আমরা যদি ডায়াগনোসিস কনফার্ম না করে আমরা কোনো ট্রিটমেন্ট দিই না। প্রথমত তার রোগটাকে আইডেন্টিফাই করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একটা ঘাড়ে একটা এমআরআই করতে হবে। সো আপনি একজন কনসালটেন্ট দেখান, একটা এমআরআই করে দেখে দেন, ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। পেইন কিলার খেলে ব্যথা কমে, আবার পেইন কিলার বন্ধ করলে ব্যথা বাড়ে, এইভাবে করতে করতে আরো খারাপের দিকে চলে যাবে। হ্যাঁ, আসলে দর্শকের কথা থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো চলে আসে। উনি কিন্তু নিজেই বলছেন যে উনি যখন পেইন কিলার খাচ্ছে তখনই ভালো হচ্ছে, এবং আপনিও কিন্তু এই বিষয়টা বলছিলেন যে যখন খাবে তখন ভালো থাকবে, আলটিমেটলি কিন্তু পার্মানেন্টলি না, ভালো পেইন হচ্ছে না। কিলার কখনোই আমার পার্মানেন্ট কোনো রোগকেই পেইন কিলার পার্মানেন্টলি সলিউশন করবে না। আচ্ছা। কারণ পেইন কিলার তো আসলে কোনো রোগের ট্রিটমেন্ট না, সিমটমের ট্রিটমেন্ট। যে আপনার ব্যথা হচ্ছে, ব্যথার জন্য একটু পেইন কিলার খেলেন, কিন্তু দিস ইজ দ্য ট্রিটমেন্ট। সো আপনাকে ট্রিটমেন্ট করতে হলে রোগের ট্রিটমেন্ট করতে হবে, যে রোগটা কি, আমার অসুখটা কি। আর ব্যথা আমাদের বন্ধু, আমরা সবসময় বলি ব্যথা কিন্তু শত্রু না। ব্যথাকে শত্রু মনে করলে কিন্তু বিপদ, কারণ ব্যথা না থাকলে বিপদ, ব্যথা থাকলে কোনো সমস্যা নেই। যেমন আজকে করোনা ভাইরাসে ব্যথা নাই বিদায় কার কখন ঢুকে যাচ্ছে আমরা টের পাচ্ছি না। কিছুই কিন্তু বোঝা করোনা ভাইরাস যাচ্ছে যদি না। পেইন দিত, যে হাতে লাগার সাথে সেখানে একটা বার্নিং হতো, তাইলে কিন্তু আমরা বুঝতাম যে করোনা ভাইরাস আমাকে হাতে এই মুহূর্তে বসেছে, attack করেছে, সাথে হ্যাঁ। সাথে কিন্তু আমি হেক্সিসল দিয়ে ওকে মেরে ফেলতে পারতাম। কিন্তু হাতে সে আরামে বসে আছে, আমি কিন্তু টের পাচ্ছি না, হাত থেকে নাকে মুখে চলে যাচ্ছে, বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সো আমরা কিন্তু বুঝতে পারছি না। সো পেইন না থাকলে সেটা ভয়ঙ্কর ডিজিজ, পেইন থাকা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে সৌভাগ্য। সো পেইন আমাদের বন্ধু, পেইন কিন্তু শত্রু না। সো আচ্ছা। পেইনকে কিল করা যাবে না, যে কারণে পেইনটা হচ্ছে তাকে কিল করতে হবে, পেইনকে না।
রোগটাকে কিল করতে হবে। এই জন্য আমরা সবসময় বলছি আগে রোগটা আইডেন্টিফাই স্যার করে আমাদের সাথে তারপর আরেকজন চিকিৎসা। দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে রাখবেন। ওয়ালাইকুম সালাম, টেলিভিশনের আমি ভলিউমটি নিয়ামত হোসেন বলছি গাজীপুর থেকে। বলুন কি জানতে চান। আমি জানতে চাচ্ছি আমার ছেলে মালদ্বীপে থাকে, বেশ কিছুদিন হলো 6-7 মাস আগে ওই আচার পড়ছিল, আচার পইরা যায় ব্যথা পেয়েছে কোমরে। আচ্ছা এই কোমরের ব্যথা থেকে এখন ওইখানে তো এরকম ভালো কোনো ডাক্তার পাইতেছে না, এখন খুব সমস্যা, আসতে পারতেছে না। এই যে করোনার এই সমস্যা সবকিছু মিলিয়ে ওর মাজার আচ্ছা। ব্যথাটা অনেক বাইরে গেছে আর কি। আচ্ছা এখন ওই বসতে গেলে যে ওই মাজার ব্যথার যে ডেন্টাল দ্বারা হাড়টি থেকে যে সোজা হাড়টা নামলো, এই হাড়টাতে ব্যথা করে। আচ্ছা, জি, তার আমরা মানে বুঝতে এখন কোনো পেরেছি। ট্রিটমেন্টে উনি নেই তাই তো? না না না, কোনো আচ্ছা। ট্রিটমেন্ট নেই। এখন কি করতে পারবে, বিদেশের বাড়ি তো, এখন তো সমস্যার বুঝতে মধ্যে আছি। পেরেছি। তো এখানে কোনো মানে আসতেও পারতেছে না, ওইখানে ঠিক ওইরকম আছে ভালো কোনো দর্শক, ডাক্তার আপনি নেই। আমাদের সাথেই থাকুন, শুনুন হ্যাঁ। আমরা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি অবশ্যই স্যার। যেটা হলো এটা মেকানিক্যাল ব্যাক পেন, পড়ে গিয়েছিল। আমি কিন্তু প্রথমেই বলে গেছি যে মেকানিক্যাল ব্যাক পেন হয় আসার খেয়ে পড়ে গেলে বা সামনের যুগে কাজ করলে তার ডিস্ক প্রলাপস হয়ে আছে, নড়াচড়া করলে তার ব্যথা হচ্ছে। তো এটার প্রথম শর্ত হচ্ছে রেস্টে থাকতে হবে। রেস্টে থেকে গরম পানির শেক দিলেই কিন্তু সে প্রথমতই ভালো হয়ে যেতে পারে প্রথম অবস্থায়, ইনিশিয়াল স্টেজ। কারণ সে রিসেন্টলি 6 মাস আগে পড়ে গেছে, এটা আমরা ফার্স্ট স্টেজ ধরছি। তো এখন যদি সে ফুল রেস্টে থাকে 1.5 মাস, তো 1.5 মাস রেস্টে থেকে শুধু গরম পানির শেক দিবে তাহলে সে ভালো হয়ে যাবে। পাশাপাশি যদি ফিজিওথেরাপি করতে পারে তাহলে আরও ভালো। কারণ কি 1.5 মাস রেস্টে থাকলে যেটা আমাদের মাসেল উইক হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যায়, সো সেই ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। অনেক সময় ব্রেন স্ট্রোক করতে পারে, অনেক সময় হার্ট অ্যাটাক করতে পারে, যে কারণে আমরা বলছি অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে। সো ফিজিওথেরাপি দিলে কী হবে, তার ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হবে, তার মাসেল স্ট্রেংথ বেড়ে যাবে। কিন্তু রেস্ট কিন্তু মূল ট্রিটমেন্ট। রেস্টে হচ্ছে জোড়া নিবে, যেমন হাত পা ভেঙে গেল বা ফেটে গেল, প্রথম শর্ত প্লাস্টার করা। উইদাউট প্লাস্টার পৃথিবীর সব ওষুধ খেয়ে ফেললেও কোনো লাভ নাই, কারণ প্লাস্টার ছাড়া সে রিপেয়ার হবে না। প্লাস্টার হচ্ছে ইমোবিলাইজ করে রাখছে। তো মেরুদণ্ডের যে ইনজুরি আছে এটা ইমোবিলাইজ করার জন্য তাকে রেস্টেই থাকতে হবে। সে হাঁটাচলা করতে পারবে না, গোসল করতে পারবে না, বসে বসে খেতেও পারবে না, শুয়ে শুয়ে খেতে হবে। Completely rest একদম, এটাকে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। বেড রেস্টের থেকে তাকে এক্সারসাইজ করতে হবে যেন ওই জায়গাটা নাড়াচাড়া না করে, নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, যেটা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সে করতে পারে। সো দর্শক আমি সাজেস্ট করবো, যদি ওখানে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থাকে তাকে অবশ্যই দেখায় কী কী এক্সারসাইজ করতে উনি দেখিয়ে দিবেন, সেইগুলো করবে। আর যদি সেটা সম্ভব নয় তাহলে মিনিমাম তাকে 15 to 20 ডেজ সে ফুল বেড রেস্টে থাকবে এবং গরম পানির শেক দিবে, তাহলেই সে ভালো হবে। কিন্তু ব্যথার ওষুধ খেলে আরো ক্ষতি হতে পারে। আমার মনে হয় যে যখনই আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটস গুলো ওপেন হয়ে যাবে তখনই উনি এসে দেশে খুব দেশে আসলে একটা এমআরআই করে দেখে ভালো ট্রিটমেন্ট করে হয়তো এক্ষেত্রে আপনি কতদিন সময় যেতে আমরা পারেন, 3 কারণ এই ধরনের সপ্তাহ, পেশেন্টগুলো এই 3 থেকে বিষয়গুলো 6 সপ্তাহের মধ্যে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা সাধারণত হসপিটালে 3 সপ্তাহ চিকিৎসা করি, পরবর্তী বাসায় 3 মানে সপ্তাহ 3 নিজেরা সপ্তাহ উনি করি। দেশে থাকলেই Right. হয়ে যাচ্ছে, বেশি দিন থাকতে হচ্ছে না। স্যার আমরা যে বিষয়গুলোতে ছিলাম সেখানে ফিরতে চাই। একটু বয়স্ক লোকদের নিয়ে আমরা আলোচনা করছিলাম, কারণ বাসার অন্য সদস্যরা কিন্তু এই করোনা ভাইরাস ক্রাইসিসে তাদের নিয়ে খুব চিন্তিত। তাদের জন্য আপনার কি পরামর্শ আছে, বা হসপিটালে আসার ক্ষেত্রে কি সচেতনতা আছে, বা আসতে পারবে যেটা হলো কিনা? যে আমরা যেটা বলছি যে বাইরে ঘরে থাকার সবচেয়ে জরুরি এখন আসলে স্টে হোম, যেটা আমরা বলছি যে ঘরে থাকতেই হবে, নো ওয়ে। কারণ এখন যে পরিস্থিতি আছে ঘরে থাকার বিকল্প নাই, ঘরে থাকাটা একটা মেডিসিন। বেঁচে থাকতে গেলে ঘরে থাকতে হবে, কারণ ঘরে থাকলে সম্ভাবনা খুবই খুবই কম। যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে বের হতে হবে, এমার্জেন্সি ছাড়া ঘর থেকে বেরোনোর কোনো দরকার নাই। যেমন আমরা আসছি খুবই জরুরি প্রয়োজন প্রোগ্রাম করার জন্য আমি আসছি, আদারওয়াইজ আমি ঘরেই থাকতাম, বা আমাকে হসপিটালে যেতে হচ্ছে চেম্বারে রোগী দেখার জন্য, আদারওয়াইজ আমি হসপিটালে যেতাম না। যখন পেশেন্ট নেই আমি বাসায় রেস্টে থাকবো, আমি যাব না। আগে যেমন আমরা শুধু শুধু একটা দোকানে বসে চা খেতাম, একটা জায়গায় রাস্তা ধরে আড্ডা মারছি, একটা জায়গায় ঘুরতে গেলাম, এই কাজগুলো টোটালি এখন অফ করে দিয়েছি, এগুলো চলবে না। সো বাসায় থাকাটা সবচেয়ে সেফটি। বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, কারণ মাস্কটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের বিকল্প কিছু নাই। এবং হাত আমাদের নাকে মুখে চোখে আমরা স্পর্শ করব না, যতক্ষণ না আমরা বাসায় ঢুকছি হাত স্যানিটাইজ করছি, হাত সাবান দিয়ে ওয়াশ করছি। আর যদি সম্ভব হয় সাথে হেক্সিসল রেখে 2 ঘন্টা পর পর হাত ওয়াশ করা, এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে করোনা থেকে সেফটি, প্রিভেনশনের ট্রিটমেন্ট। তারপরে পাশাপাশি তাকে হসপিটালে আসতে হবে, এসে সেখানে ট্রিটমেন্ট নিতে হবে। এছাড়া যদি বাসায় থাকে সে বা হসপিটালে না যায়, তাহলে বাসায় বয়স্কদের জন্য অবশ্যই এক্সারসাইজ করতে হবে। যারা নামাজ পড়ছেন কন্টিনিউয়াস তাদের বলবো নামাজ পড়তে। একটু হাঁটু ব্যথা আছে, চেয়ারে বসে নামাজ পড়বেন না, স্বাভাবিক নামাজ পড়েন, দেখবেন হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন। কারণ নামাজের মধ্যে এক্সারসাইজটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য। যেমন দেখা যাচ্ছে নামাজ কিন্তু 7 বছর থেকে 100 বছর পর্যন্ত কোনো বাধা ধরার নিয়ম নেই, একটা নিয়মেই নির্দিষ্ট নিয়মে কিন্তু সে নামাজ পড়ছে, কোনো চেঞ্জ হচ্ছে না।
তার মানে কি এই এক্সারসাইজগুলো কিন্তু ইউনিভার্সাল, এই আচ্ছা। এক্সারসাইজের কোনো ক্ষতি নাই। আচ্ছা। সো যে কেউ যে কোনো বয়সে এই মুভমেন্টগুলো নিশ্চিন্তে করতে পারে। সো আচ্ছা। তাদের জন্য সবচেয়ে বেস্ট হলো যেটা, যখন আন্দাজে কি এক্সারসাইজ রেখে কোনটা করবে, তার চেয়ে বেটার হলো যদি সে নামাজ পড়ে, মুসলিম হন, তাহলে নামাজ পড়বেন। আর যে আচ্ছা। মুসলিম না নাচছেনি কি করবেন, তাকে তো কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু তাকে exercise হাঁটতে হবে, করতে হবে। ছাদে গিয়ে হাঁটতে পারে, রুমের ভিতর হাঁটতে পারে, বা টুকটাক কাজ কাম করতে পারে, যেন শরীর যেন মুভমেন্ট করে, ওই টিভি বা মোবাইল নিয়ে সারাদিন বসে না থাকে। আচ্ছা স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আমাদের এই স্টুডিওতে অনেক রিস্কের মাঝে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আমার দর্শকদেরকে উপদেশ দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেব। তবে হ্যাঁ, যাওয়ার সময় একটি কথাই বলতে চাই, আমাদের অতিথিও যেরকম বলছিলেন যে মাস্কটা কিন্তু আমাদের জন্য একটা অস্ত্র। এখন আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, সমস্ত বিধি নিষেধ যা আছে সমস্ত মেনটেন করে চলতে হবে, আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, আর এইভাবে ভালো থাকতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।